মোমিন খানকে পেছন থেকে জড়িয়ে ধরে রেশমি বলল, তুমি এসেছো ডার্লিং, আমি তোমার জন্য আজ কতদিন ধরে অপেক্ষা করছি। মোমিন খান কোনো কথা না বলে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। মোমিন খানকে এমন নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে রেশমি আবারও বলল, কি হলো সোনা, আজ খালি বাসায় তোমাকে এত সুযোগ করে দিলাম, তুমি কি আমাকে একটা ধন্যবাদও দিবে না? এমন সময় দরজায় টক টক শব্দ করতে লাগলো। রেশমি বলল, এখন আবার বাসায় কে আসলো? তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। বলেই রেশমি দরজা খুলে দেওয়ার জন্য মেইন দরজার দিকে পা বাড়ালো। রেশমি দরজা খুলে দিতেই রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার সাকিব। পুলিশ অফিসার সাকিবকে রুমে প্রবেশ করতে দেখেই রেশমি বলল, স্যার আপনি এসেছেন, আপনি ঠিক সময় মতো না আসলে এই লোকটা আমার সব নষ্ট করে ফেলতো। আসুন স্যার, তাড়াতাড়ি আসুন। বলে রেশমি পুলিশ অফিসার সাকিবকে নিয়ে বেডরুমে আসলো। পুলিশ অফিসার সাকিব বেডরুমে প্রবেশ করে বলল, কোন লোকটা আপনার বেডরুমে প্রবেশ করেছে? রেশমি আঙ্গুলের ইশারায় মোমিন খানকে দেখিয়ে দিল। পুলিশ অফিসার সাকিব মোমিন খানকে টান দিয়ে তার দিকে ঘোরাতে মোমিন খানকে দেখে রেশমি চমকে ওঠে। পুলিশ অফিসার সাকিব মোমিন খানকে বলল, বয়স তো আপনার কম হয়নি, এই বয়সে এসে মেয়েদের সরলতার সুযোগ নিয়ে এসব করে বেড়ান। বলে যখন সাকিব মোমিন খানকে থাপ্পড় মারতে যাবে ঠিক তখনই রেশমি বলল, সাকিব থাম, উনি আমার বাবা। রেশমির মুখে এমন কথা শুনে পুলিশ অফিসার সাকিব বলল, তোর বাবা মানে? আমার বাবা মানে আমার বাবা মোমিন খান, কিন্তু তোর বাবা এখানে আসলো কি করে? সাকিবের কথা শেষ হতে না হতে মোমিন খান বলল, আমি বলছি আমি কি করে এখানে এসেছি। তোদের মনে আছে গত মাসে শহরে একটা ছেলে অপহরণ হয়েছিল, সেই ছেলেটা ছিল আমার বন্ধু সাইফুলের একমাত্র ছেলে বাবু। মোমিন খানের মুখে বাবুর কথা শুনে রেশমি চমকে ওঠে। রেশমি আর সাকিব সেই দিনগুলোর কথা মনে করতে লাগলো। বাবু আর ইভা একটা রেস্টুরেন্টে বসে আছে। বাবু আর ইভা কয়েক মাস যাবৎ ফেসবুকে প্রেম করার পর আজ তাদের প্রথম দেখা হয়। বাবু আর ইভা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে আর খোশ গল্পে মেতে উঠেছে। কথা বলার মাঝখানে একসময় ইভা বলল, এখানে একদম ভালো লাগছে না, জীবনের প্রথম তোমার সাথে দেখা করতে আসলাম, খুব ইচ্ছা করছে কি জানো, তোমার বুকে মাথা রেখে কিছুটা সময় কাটাতে। ইভার মুখে এমন কথা শুনে বাবু মুহূর্তের মধ্যেই এক অজানা সুখে হারিয়ে গেল। তারপর বাবু বলল, আমারও খুব মন চেয়েছিল তোমাকে নিয়ে কোনো একটা নিরিবিলি জায়গায় বসবো, কিন্তু বিষয়টা তুমি কিভাবে নিবে আমি বুঝতে পারছিলাম না। বাবুর মুখে এমন কথা শুনেই ভাবলো, বাবু আমি তোমাকে ভালোবাসি, তুমি তোমার ইচ্ছাগুলোর কথা যদি আমাকে না বলো তাহলে আমি তোমার ইচ্ছাগুলো পূরণ করব কিভাবে? ইভার কথা শেষ হতে না হতেই বাবু বলল, তাহলে চলো, রেস্টুরেন্টের পাশে একটা পার্ক আছে, সেখানে গেলে না হয় তোমার হাত ধরে কিছুটা পথ হাঁটতে পারবো। বাবুর মুখে এমন কথা শুনে ইভা বলল, তার চেয়ে বরং তুমি আমার সাথে চলো, আমার খুব কাছের বন্ধুর একটা বোর্ডিং আছে, তাকে বলে না হয় একটা রুমের ব্যবস্থা করে নিব। ইভার মুখে এমন কথা শুনে সবকিছু পেয়ে গেছে। বাবু আর কোনো কিছু চিন্তা না করে ইভার কথা মতো বোর্ডিং এর উদ্দেশ্যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাবু আর ইভা বোর্ডিং রুমে প্রবেশ করতেই সাকিব এসে দরজাটা লক করে দেয়। সাকিবকে দেখে বাবু থমকে উঠে জিজ্ঞাসা করলো, কে আপনি, আর এখানে কি করছেন? এমন সময় ইভা বাবুর পেছন থেকে একটা লাঠি দিয়ে বাবুর ঘাড়ে সজোরে আঘাত করে। বাবু আঘাত পেয়ে মুহূর্তের মধ্যে মাথা ঘুরতে ঘুরতে মাটিতে লুটিয়ে পড়ে। বাবুর যখন জ্ঞান ফিরল বাবু দেখলো বাবুর হাত পা বাঁধা। বাবুর সামনে বসে আছে ইভা ও সাকিব। বাবু কাপা কাপা গলায় বলল, তোমরা আমাকে বেঁধে রেখেছো কেন? তোমরা আমার কাছে কি চাও? সাকিব বলল, আমরা তোকে অপহরণ করেছি, আমার এই ডার্লিং এর তেলেসমাতিতে মাটিতে তোকে বন্দি করেছি। বাবু বলল, কিন্তু তোমরা আমার কাছে কি চাও? ইভা একটা হাসি দিয়ে বলল, কি চাই বুঝতে পারিসনি? এই মুহূর্তে তুই তোর মাকে কল করবি এবং বলবি 25 লাখ টাকা নিয়ে আমাদের কথা মতো যে ঠিকানার কথা বলবো সেই ঠিকানায় যেন পৌঁছে দেয়। আর হ্যাঁ, কোন রকম চালাকি চলবে না, পুলিশকে জানালে তোর মা তোর লাশটাও পাবে না। বলে ইভা হাহা করে হাসতে লাগলো। বাবু ইভা আর সাকিবের পায়ে ধরে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু বাবু কিছু বললেই সাকিব বাবুকে খুব মারধর করে। সাকিব বাবুর চুল টেনে ধরে বলল, তোর মায়ের নাম্বার দে তাড়াতাড়ি। বাবু ইভা আর সাকিবের অত্যাচার সহ্য করতে না পেরে তার মায়ের নাম্বার বলতে লাগলো। ড্রয়িং রুমে বসে বাবুর মা ইমা বেগম কান্নায় ভেঙে পড়েছে। মোমিন খান পাশে বসে ইমা বেগমকে সান্ত্বনা দিতে লাগলো। ইমা বেগম কান্না করতে করতে বলল, আমার যা সম্পদ আছে সব ওদের দিয়ে দিন, আর বলুন আমার ছেলেকে ফিরিয়ে দিতে। আমার ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু আমার ছেলেকে চাই। ভাবি আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি দেখছি। এভাবে আপনি ভেঙে পড়লে সমস্যা আরো বেড়ে যেতে পারে। যা করতে হবে আমাদের ঠান্ডা মাথায় ভেবে চিন্তে করতে হবে। কি করব বলুন, আমার একটা মাত্র ছেলে। কাল রাত থেকে ইমা বেগম পানিটি পর্যন্ত মুখে নেয়নি, নিশ্চুপ হয়ে বসে আছে সোফায়, আর দু চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে ইমা বেগমের। মোমিন খান আবারও ক্ষীণস্বরে বলল, ভাবি সারাটা দিন ধরে কিছুই খাননি, আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে কি হয় বলুন? একটু ধৈর্য ধরুন, আমি বিষয়টা তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার জন্য নোটিশ করে রেখেছি। আমার এক বন্ধু আমাকে আশ্বস্ত করেছে, আপনি কোনো চিন্তা করবেন না। বলে মোমিন খান ফোন বের করে বিভিন্ন জায়গায় ফোন করতে লাগলো। 25 লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে আমার বন্ধুর ছেলে বাবুকে ফিরিয়ে আনার কয়েকদিন পর বাবু মোমিন খানের বাসায় বেড়াতে আসে। বাবু আর মোমিন খান ড্রয়িং রুমে বসে গল্প করছে। এমন সময় মোমিন খান বলল,
এখন তোমার শরীরের অবস্থা কেমন বাবা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আগের থেকে এখন অনেকটা সুস্থ আছি, তবে বুকের ব্যথাটা এখনো কমেনি আঙ্কেল। বুকে ব্যথা কি করে পেয়েছো? আঙ্কেল হাত পা বেঁধে উপর করে শুয়ে রেখে পিঠের উপর ভারী পাথর চাপা দিয়ে রেখেছিল। বাবুর কথা শুনে মোমিন খান একটু নড়ে চড়ে বসে বলল, বিষয়টা কি করে ঘটলো আমি বুঝতে পারছি না। তোমার মা আমাকে অনেকবার বলেছে, বাট আমি তোমার মুখ থেকেই শুনতে চাই কি হয়েছিল সেদিন, আর তুমি সেখানে কেনই বা গিয়েছিলে? আঙ্কেল, ইভা নামের একটি মেয়ের সাথে আমার রিলেশনশিপ ছিল, তাকে বিশ্বাস করে আমি সেখানে গিয়েছিলাম। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার কাছে কি ইভার কোনো ছবি কিংবা কোনো ধরনের প্রুফ আছে? জি আঙ্কেল, আমার কাছে ইভার একটা ছবি আছে বলে বাবু ফোনটা বের করে ফোনের গ্যালারি থেকে ইভার ছবিটা বের করে মোমিন খানের হাতে দেয়। সেই ছবিটা দেখার পর থেকেই আমার তোর উপর সন্দেহ হয়, কারণ ইভার ছবিটির পাশে একটা ভ্যানিটি ব্যাগ দেখেছিলাম, যে ভ্যানিটি ব্যাগটা আমি তোকে তোর জন্মদিনে কিনে দিয়েছিলাম। মোমিন খানের মুখে এমন কথা শুনে রেশমি কি বলবে কিছুই বুঝতে পারছে না। রেশমি আমতা আমতা করে বলল, কিন্তু বাবা তুমি আমার ফেসবুক আইডির সাথে কি করে যুক্ত হলে? যখনই আমার তোর প্রতি সন্দেহ হলো ঠিক তখন থেকেই আমি তোর প্রতিটা কদম ফলো রেখেছি, এবং এক পর্যায়ে আমি নিশ্চিত হলাম যে আমার সন্দেহ ঠিক, কিন্তু তোর প্রতি আমার আফসোস হলো। তোর মায়ের মৃত্যুর পর থেকে তোকে এমন ভাবে বড় করেছি যাতে করে তুই কোনোদিন তোর মায়ের অভাবটা বুঝতে না পারিস, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমার ভুলটা সেখানেই ছিল। তোর সব ইচ্ছাকে মেনে না নিয়ে আমার ইচ্ছাটা তোর উপর চাপিয়ে দেওয়ার দরকার ছিল। এমন সময় রুমে প্রবেশ করলো পুলিশ অফিসার কানন। পুলিশ অফিসারকে রুমে প্রবেশ করতে দেখে সাকিব আর রেশমি ভয় পেয়ে যায়। পুলিশ অফিসার কাননকে দেখে মোমিন খান বলল, স্যার এরাই হলো অপহরণকারী, ওরা ফেসবুকে ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে এই বিল্ডিং এ নিয়ে আসে, তারপর তাকে জিম্মি করে পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ অফিসার কানন বলল, ধন্যবাদ স্যার আমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য, আর তাছাড়া এই সঙ্গটাকে ধরার জন্য আমরা অনেকদিন যাবৎ তাড়া করছিলাম। এমন সময় রেশমি বলল, তুমি আমার বাবা হয়ে আমাকে পুলিশের হাতে তুলে দিলে? মোমিন খান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি একটা মেয়ের বাবা, কিন্তু কোনো অপরাধীর বাবা আমি না। মোমিন খানের মুখে এমন কথা শুনে পুলিশ অফিসার কানন বলল, খান সাহেব ও আপনার মেয়ে? মোমিন খান কোনো উত্তর না করে নিশ্চুপ ঠায় দাঁড়িয়ে রইল। কানন আবারও বলল, আই এম প্রাউড অফ ইউ, কিন্তু খান সাহেব আপনার আরো আগে সতর্ক হওয়ার দরকার ছিল। আপনার মেয়ে কার সাথে কোথায় যাচ্ছে, কাদের সাথে বন্ধুত্ব করছে, সবকিছুর বিষয়ে আপনার খোঁজ খবর রাখা দরকার ছিল। আমি জানি না আদালত আপনার মেয়ের কি বিচার করবে, তবে একটা কথা বলে রাখি, এরপর থেকে নিজের ছেলে মেয়েদেরকে একটু হলেও সময় দেওয়ার চেষ্টা করবেন। বলে পুলিশ অফিসার কানন রেশমি ও সাকিবকে নিয়ে বের হয়ে গেল রুম থেকে, আর মোমিন খান নিশ্চুপ দাঁড়িয়ে রইল নির্বাক নিস্তব্ধ নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন। গল্পটি রচনায় মোশাররফ হোসাইন মৃদুল, পরিচালনায় এইচ এম কানন, চিত্রগ্রহণ ইফতি হুসাইন। ধন্যবাদ।